মাধ্যমিকের সাজেশন, আর কয়েকদিন পর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। লাস্ট মিনিটের প্রিপারেশন হয়েছে তো? অর্থাৎ লাস্ট মিনিটে আপনি পড়াশোনার ঝালাই করা, কিংবা যেটা আমরা বলতাম রিভিশন, সেই রিভিশন হয়েছে তো? কারণ সেই রিভিশন করানোর জন্যই আজ থেকে শুরু হলো মাধ্যমিকের সাজেশন, আমাদের স্পেশাল প্রোগ্রাম। আর রিভিশন আমি করাবো না, একেবারে নয়, আমি অত ভালো স্টুডেন্ট কোনোদিন ছিলামই না। রিভিশন আপনাদের এমন একজন করাবেন যিনি অত্যন্ত দক্ষ শিক্ষক। আমাদের সঙ্গে আজ একজন স্পেশাল অতিথি রয়েছেন, তার মুখেই তার ব্যাপারে শুনবো। নমস্কার স্যার। নমস্কার। আজকে ছাত্রছাত্রী সকলেই রয়েছে এই চ্যানেলে, এবং তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা, প্রথম সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। 2025 সালের তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ, আর মাত্র কয়েকটা দিন, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। কিন্তু স্যার সব তো হলো, রামকৃষ্ণ মিশনের আপনি একজন প্রতিষ্ঠিত শিক্ষক, কিন্তু সেই পরিচয়টা আমাদের দর্শকের জন্য। কারণ বলে রাখি, স্যার যখন রামকৃষ্ণ মিশনে ক্লাস নেন, তখন স্যারের ক্লাস শোনার জন্য অন্য ক্লাসের ছেলেরা পর্যন্ত ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। ঠিক বললাম তো স্যার? আমি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়, আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলে 24 বছর আমার হয়ে গেছে, 25 বছরে পা দিয়েছি শিক্ষক হিসেবে। এবং মাধ্যমিকের খাতাতে আমরা দেখি, সেই সম্পর্কেই আজকে আমার এখানে আসা। এবং তোমাদের সুবিধার জন্য, তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, কারণ বছরের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা। আর এই পরীক্ষায় আমরা যখন গিয়েছিলাম ঠিক একই রকম হয়েছিল। নানান রকম একটা ভয় ভীতি থাকেই যে কি ধরনের কোশ্চেন হতে পারে, বা পরীক্ষা শুরু করব কিরকম প্রশ্ন দিয়ে, খাতা কেমন হবে, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু থাকে। স্যার প্রথমে শুরু করি, মাধ্যমিক শুরু হচ্ছে, অনেকেরই বড় পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা। আমারটাও মনে আছে, প্রথম যখন মাধ্যমিক দিতে গেছিলাম, একটা হালকা বুকের ভেতর দূরদূরানি দুঃখুকানি থাকে। এবার প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে, প্রথম যদি আমি বলি, এই মাধ্যমিকের জয়ে লড়াই যদি জিততে হয়, তাহলে প্রথমে পড়াশোনা, আনসার স্ক্রিপ্টের আগেও হচ্ছে অ্যাডমিট কার্ড। একদম একদম সেই ব্যাপারটাই তোমাদেরকে খুব সুন্দর করে আমি বোঝাবার চেষ্টা করছি। একটু মনে রাখবে, তোমাদের অবশ্যই অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে। দেখো, একটা ফয়েল নেবে, এরকম একটা ফয়েল নেবে, তোমাদের অ্যাডমিট কার্ড আছে, আর আছে কি রেজিস্ট্রেশন কার্ড। ঠিক একই রকম, দেখো এদিকে অ্যাডমিট কার্ডটা এদিক থেকে দেখতে পাচ্ছি, আর ঠিক উল্টো দিকে রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু দেখতে পাচ্ছি। কারণ তোমাদের এইটা দেখে ওই যে খাতাটা, সেই খাতায় কিন্তু তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব লিখতে হয়। তুমি বারবার বের করতে হবে না। এখানে এই যে সাদা জায়গা, এদিক থেকে তুমি অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, রোল আলাদা, নং আলাদা, এটা দেখতে পাচ্ছ। ঠিক এই দিকটা উল্টে দিলেই তুমি কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটাও দেখতে পাচ্ছ, তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দেখতে পাচ্ছ। আর মনে করে, অভিভাবকগণ আছেন, আপনাদেরকেও এই ব্যাপারটা বলছি, মনে করে কিন্তু আপনারা অবশ্যই ছাত্রদের ব্যাগের ভেতরে, অর্থাৎ তারা যখন পরীক্ষার হলে ঢুকবে সেই সময় এটা অবশ্যই, এবং অরিজিনাল, কোনো জেরক্স নয়, জেরক্সটা বাড়িতে রেখে দিতে হবে, অরিজিনালটা নিয়ে যেতে হবে। এদিকটা উল্টালাম অ্যাডমিট কার্ড, এদিকটা উল্টালাম রেজিস্ট্রেশন। মানে খুব সুন্দরভাবে স্যার এটা দেখালেন যে একেবারে পিঠোপিঠি দুটো কার্ড, রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড দুটো রাখলে, এই 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 যদি ফোলিও হয়, এই ফোলিওর একদিক ঘোরালে যেমন আপনি পাবেন হচ্ছে অ্যাডমিট কার্ড, আর আরেক দিক ঘোরালে আপনি পাবেন হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। ঠিক এভাবে যদি করা যায় তাহলে আপনারও সুবিধা, আমাদেরও সুবিধা। এটা অভিভাবকদের মাথায় রাখতে হবে, এটা বেসিক্যালি অভিভাবকদের কাজ। কিন্তু এবার আমরা একটু সাবজেক্টে ফিরি। আজকে বাংলা নিয়ে আলোচনা হবে। সাবজেক্ট বাংলা, গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং তার সঙ্গে ব্যাকরণ। আমাদের সময় সিলেবাস আলাদা ছিল, এখন সিলেবাস আলাদা। নাটক দিয়ে শুরু করি। এবছর নাটক সিলেবাসে রয়েছে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, তোমরা জানো যে তোমাদের একটাই নাটক করতে হয়, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। দেখো, ইতিহাসের নামটা আমরা অনেক সময় এইভাবে লিখি সিরাজউদ্দৌলা, কিন্তু এখানে কিন্তু নাম আছে সিরাজদৌল্লা। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ নাটকের নামটা লিখতে গিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার যখন তুমি লিখবে, সেখানে সিরাজউদ্দৌলা এটা কিন্তু লিখবে না। তোমাদের বইতে যে নামটা দেওয়া আছে, টেক্সটে যে নামটা দেওয়া আছে, ঠিক সেটাই কিন্তু লিখতে হবে। এবং শচীন্দ্রনাথ সেনগুপ্ত, তাই তো লেখকের নাম, নাট্যকারের নাম হচ্ছে, তোমাদের এই নামটা কিন্তু লিখতে হবে। তোমরা জানো যে নাটকের জন্য থাকে 4 নম্বর, রাইট? এবার এই 4 নম্বরটা কিন্তু 1+3ও থাকতে পারে, 2+2ও থাকতে পারে, আবার টোটাল 4ও থাকতে পারে।
এবং এটাও তোমরা জানো এই 4 নম্বরের জন্য তোমাদের কতগুলো শব্দ সংখ্যা, তোমাদের 125। তবে এটা কি 125এই লিখতে হবে তা তো না, 10% আমরা সবসময় বলি যে 10% এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 125-এর কম বেশি তুমি শব্দ সংখ্যা ব্যবহার করতে পারো। আর যদি এই নাটকে তোমাকে পার্ট থাকে, কোশ্চেনের পার্ট থাকে, তাহলে একটা সাজেশন দিই তোমাদের, তোমরা কিন্তু পার্টটা আলাদা আলাদা প্যারাগ্রাফে করবে। আর এটাও করতে পারো, ধরো পার্ট কোনো একটা, ধরো একটা কোশ্চেন দিল যে সিরাজদৌল্লা নাটক অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্রের পরিচয় দাও, তো এখানে তো কোনো পার্ট থাকবে না, এখানে একদম সম্পূর্ণ একটা টোটাল কোশ্চেন। এবার কোশ্চেনটা শুরু করার সময় তুমি কিন্তু ছোট্ট একটা বুলেট দিয়ে নিতে পারো। বোর্ডটা কি দেখানো যাবে? একেবারে একেবারে। আমি বলবো যে স্যার আপনি একেবারে লিখে দেখান কিভাবে বেস্ট আনসার ফরম্যাট। সাধারণত যখন আমরা প্রেসি লিখতে বলা হয় কিংবা নাটকের সারাংশ লিখতে বলা হয়, অর্থ লিখতে বলা হয়, 125 শব্দের মধ্যে নাটকের সারাংশ লেখাটা কিছুটা হলেও সমস্যার হয়, কিছুটা হলেও লোকজন ভাবতে পারে যে কিভাবে লিখবো, কিভাবে লেখা যায়। স্যারকে বলবো যে সেটাই শুরু করতে, কিন্তু তার আগে স্যার একটা ছোট্ট আপনাকে সাজেশন চাইবো আপনার কাছে, যে আপনি 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 প্লিজ এখানটায় আসুন, আমার এখানটায় আসুন। একটা ছোট্ট সাজেশন করব আপনার কাছ থেকে চাইবো, তাহলে আমাদের দর্শকদের জানান, যারা স্টুডেন্ট তাদের জানান এই সামারিটা সামারাইজ করবে কি করে। একটা বড় নাটক, সেই বড় নাটককে কিভাবে ছোট করে 125 থেকে 140 শব্দের মধ্যে সামারাইজ করবে। আচ্ছা ছাত্ররা, তোমরা অবশ্যই এই বিষয়টা জেনে গেছো, কারণ তোমরা একদম ফাইনাল পরীক্ষার সামনে চলে এসছো। এর মাঝখানে অনেকগুলো পরীক্ষা স্কুলে দিতে হয়েছে, প্রি টেস্ট দিতে হয়েছে, টেস্ট দিতে হয়েছে। আরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমরা বিগত বছরগুলোতে, অর্থাৎ আমাদের ক্লাস 7 থেকে কিন্তু একটা একটা করে নাটক থাকে, ক্লাস 7-এ একটি, 8-এ একটি, 9-এ একটি, এরকমভাবে আমরা 10ম শ্রেণীতে যখন আসি তখন আমাদের একটি নাটকের উত্তর লিখতে হয়। এবার নাটকে কিন্তু কখনোই দেখবে না, মাধ্যমিকে বিশেষ করে, যে এই নাটকের বিষয়বস্তু কি, এই ধরনের প্রশ্নটা ঠিক আসে না। এখান থেকে ওই ভেঙে ভেঙে প্রশ্ন আসে। এবার তাই জন্য স্যার এই রইলো আপনার কলম, ওই রইলো বোর্ড। আজকে আমাদের স্টুডিওটা আপনাদের জন্য ক্লাসরুম, আপনার জন্য ক্লাসরুম। আমি বলবো একটু আমাদের ছাত্রছাত্রীদের লিখে দেখান। হ্যাঁ দেখো, ধরো একটা কোশ্চেন এইভাবে যদি আসে যে মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। প্রশ্নটা এমন হতে পারে, কাদের উদ্দেশ্যে বক্তার এই উক্তি, তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। তাহলে এখানে দেখো 1+3, এখানে থাকতে পারে কি, তাহলে কাদের উদ্দেশ্যে। যখনই আমি ধরো প্রথম উত্তরটা এইভাবে শুরু করছি যে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটক থেকে আমার এখানে নেওয়া হয়েছে। এইবার যখন প্রথম উত্তরটা অর্থাৎ কাদের উদ্দেশ্যে, তখন এই একটা বুলেট দিলাম ছোট্ট মতো, বেশি বড় করবার কিছু দরকার নেই, ছোট্ট মতো একটা বুলেট দিয়ে দিলাম। বুলেট দিয়ে এইখান থেকে লিখতে শুরু করলাম যে সিরাজদৌল্লার যারা সভাসদ, সিরাজদৌল্লার যারা সভাসদ সেখানে উপস্থিত ছিলেন, সভা কক্ষে উপস্থিত ছিলেন, যেমন ধরো সেখানে মির্জাফর রয়েছেন, সেখানে মীরমদন রয়েছেন, সেখানে মোহনলাল রয়েছেন, সেখানে রাজদুর্লভ রয়েছেন, রাজবল্লভ রয়েছেন, এরা সব রয়েছেন। তাদের উদ্দেশ্যে বক্তাকে, বক্তা হচ্ছে নাটকের মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা তাদের উদ্দেশ্যে উক্তিটি করেছেন। তাহলে এইটা একটা প্যারাগ্রাফ করলে, এটার জন্য কিন্তু তুমি এই যে একটা বুলেট দিয়েছো, কারণ এই পার্টের জন্য কিন্তু একটা নম্বর আছে, এই পার্টটার জন্য একটা নম্বর। নেক্সট হচ্ছে তিনি কেন বলেছেন, তার বক্তব্যের তাৎপর্য কি, এইটা তুমি যখন লিখবে তখন এই যে আর একটা বুলেট দিয়ে তুমি লিখলে, মনে রাখবে এইখানে কিন্তু মার্জিন আছে, এইখানে মার্জিন আছে, এখানে কোশ্চেন নাম্বারটা আছে, এখানে দাগ নম্বর আছে কোশ্চেন, এই মার্জিনের এ পাশে দাগ নম্বরটা থাকবে, আর মার্জিন থেকে একটুখানি সরে গিয়ে তুমি প্যারাগ্রাফটা শুরু করছো। এই যে তুমি এখানে বুলেটটা দিয়েছো, একটুখানি সরে গিয়ে প্যারাগ্রাফটা শুরু করছো, পরের লাইনটা আবার তুমি চলে আসছো। ঠিক দ্বিতীয় উত্তরটা যখন শুরু করছো, এই মার্জিন থেকে একটু দূরে তুমি একটা বুলেটটা দিচ্ছ এবং এইখান থেকে তুমি প্যারাগ্রাফটা এই যে শুরু করছো, লেখাটা শুরু করছো, তারপরে লিখতে 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 আবার কিন্তু এইভাবে চলে আসবে। এইটার জন্য তোমার ছিল 3 নম্বর। এবার শিক্ষার্থীরা তোমরা দেখো, যদি পুরো প্রশ্নটা একটা প্যারাগ্রাফে তুমি উত্তর করে দাও
তাহলে কিন্তু তুমি পার্টটা করলে না, যে পার্ট নম্বরটা ছিল সেই পার্ট নম্বরটা তুমি কিন্তু নাও পেতে পারো। কারণ এই পার্টের জন্য 1 আছে, এই পার্টের জন্য 4 আছে, 3 আছে, তাহলে মোট আছে 4। এবার তুমি যদি পুরো একটা উত্তর করে দাও, তাহলে যিনি খাতা দেখবেন তিনি তো বুঝতে পারছেন না কোন পার্টের কোন উত্তর। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই 4-এর মধ্যে এই পার্ট যে নাম্বারটা পাওয়ার কথা ছিল সেই পুরো নম্বরটা তুমি নাও পেতে পারো। তাই তোমাদের কিন্তু এটা দেখতে হবে যে প্রথমে একটা পার্ট আছে, দ্বিতীয় একটা পার্ট আছে, তাহলে তুমি এই পুরো নম্বরটা পেতে পারো। এটা গেল নাটকের ক্ষেত্রে। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু পার্ট যদি কোশ্চেন থাকে তাহলে পার্ট করেই তোমাকে লিখতে হবে। বেশ স্যার, এবার একটা খুব সহজ প্রশ্নে আসি, তা হলো প্রবন্ধ। প্রবন্ধেরও নম্বর আছে এবং ইদার অর আছে, দুটো প্রবন্ধ রয়েছে, দুটো প্রবন্ধের ইদার অর রয়েছে। ছাত্ররা, হ্যাঁ, তোমরা জানো যে তোমাদের কিন্তু দুটো প্রবন্ধ আছে। কি কি দুটো প্রবন্ধ? একটা হচ্ছে রাজশেখর বসুর কি বলতো বাংলা ভাষায় বিজ্ঞান, বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু। আর একটা আছে যে হারিয়ে যাওয়া কালি কলম। দুটো প্রবন্ধ, একটা হচ্ছে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান, আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। সেটা কার লেখা? শ্রীপান্থ। এবার একটা কথা তোমাদের বলে দিই, এমসিকিউতে তোমরা বা এসিকিউতে তোমরা এই প্রশ্নটা পাবে যে শ্রীপান্থ তার প্রকৃত নাম কি? শ্রীপান্থ তার প্রকৃত নাম কি? এটা কিন্তু এমসিকিউ বা এসিকিউতে আসতেই পারে, যেমন নিখিল সরকার। আবার পরশুরাম কে? না রাজশেখর বসু। তাহলে রাজশেখর বসুর নামটা তুমি জানো, টেক্সটের মধ্যে আছে, বলতেই পারে রাজশেখর বসুর ছদ্মনাম কি? সেক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে পরশুরাম। এবার আসি তোমাদের এই প্রবন্ধ। দেখো দুটো প্রবন্ধ, প্রবন্ধতে কত থাকে? প্রবন্ধতে থাকে 5, এটা তোমরা জানো। প্রবন্ধতে থাকে 5 আর প্রবন্ধ থাকে 6 নম্বর কোশ্চেনে, দাগ নম্বর 6, সেখানে প্রবন্ধটা থাকছে। এবার এই 5ও কিন্তু এইভাবে থাকতে পারে। ধরো আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এটা একটা টোটাল কোশ্চেন, অর্থাৎ এখানে 5-এ 5। আবার হারিয়ে যাওয়া কালি কলমে যেমন ধরো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এই যে সবই বলতে কি বোঝায়? তারা কেন অবলুপ্তির পথে? তাহলে সবই বলতে কি বোঝায় এটাই ধরো তোমার আছে 2 নম্বর, আর অবলুপ্তির পথে কেন এইটাই 3 নম্বর, মোট হচ্ছে 5। তাহলে এক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, প্রথমে একটা বুলেট করলে, একটা প্রশ্নের উত্তর লিখে ফেললে, এটার জন্য তুমি 2 পাবে। তাহলে সবই বলতে কোনগুলো বোঝায়? যে কালি, আগে যেটা লেখা হতো দোয়াত, কাচের শিশি হতে পারে, মাটির দোয়াত হতে পারে, এগুলো তোমরা পেয়েছো। তারপরে সেই লেখার যে সরঞ্জাম অর্থাৎ কলম, সেই বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা, কত খাগের কলম। সবেমাত্র সরস্বতী পুজো, আজকেও সরস্বতী পুজো, যদিও পূর্ণিমা ছেড়ে গেছে, আর গতকালও তোমাদের স্কুলে অনেক বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। খাগের কলম কিন্তু এখনো দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে খাগের কলম এখনো কোথায় দেখতে পাও? তাহলে ওই সরস্বতী পুজোর সময় কিন্তু খাগের কলমটি আমরা দেখতে পাই। তাহলে যেটা বলছিলাম, এই পার্ট করবে একদম, পার্টের মধ্যে দুটো কোশ্চেন, দুটো আলাদা পার্ট। এবার তুমি বলবে যে এইটা তো আমি একটা পার্ট করেছি, এটা বড় প্রশ্ন আছে, তাহলে স্যার এটা কি একটা প্যারাগ্রাফেই উত্তর লিখবো? এটা তোমার বিষয়। একটা প্যারাগ্রাফও করতে পারো, দুটো প্যারাগ্রাফও করতে পারো, প্রয়োজন যদি হয় 3টে প্যারাগ্রাফও করতে পারো। কিন্তু প্যারাগ্রাফটা যখন, অ্যান্সারটা যখন শুরু করলে এই পার্টের, তখন কিন্তু এখানে একটা বুলেট দিয়ে দেবে, ছোট্ট মতো। বেশি অনেক কালি খরচ করবারও দরকার নেই, অনেক কিছু সাজ সরঞ্জাম করবার দরকার নেই, এটা তোমরা করে দেবে একেবারে। এবার স্যার যদি আরেকটা প্রশ্ন, তা হলো গদ্য এবং পদ্য দুটোই আছে এবছর, প্রতি বছরই থাকে। গদ্য এবং পদ্য, গদ্য সাধারণত তার সারমর্ম প্রশ্ন আসে, তার অর্থের প্রশ্ন আসে, কিংবা ছোট প্রশ্ন আসে, সেখানে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে। পদ্যে যেটা আমরা দেখেছি, কিংবা কবিতায় যেটা আমরা দেখেছি, কবিতার মর্ম বোঝানো, কিংবা কবি কি বলতে চেয়েছেন, কাদের উদ্দেশ্যে লিখেছেন, এটা সমস্ত সময় কিন্তু মানে বই দেখে এর উত্তর পাওয়া যায় না। এর জন্য হয় ক্লাস টিচার কিংবা অন্যত্র থেকে কিছু স্কুল থেকে সাজেশনস নেওয়ার দরকার হয়। তা এইরকম যখন প্রশ্ন আসে, যেখানে ধরুন আমি ভালো স্টুডেন্টের কথা বলছি না, আমি ক্লাসের ফার্স্ট বয়ের কথা বলছি না, আমি বলছি সবার জন্য, যে একটু কনফিউজড হবে, যাতে এই নম্বর থেকে কিছু মানে এই প্রশ্ন থেকে কিছু নম্বর সে বাড়ি নিয়ে যেতে পারে, সে কিভাবে লিখবে প্রশ্নটা? আচ্ছা,
প্রথমেই একটা বলি যে গদ্যের ক্ষেত্রে আমাদের সঞ্চালক ভাই বললেন যে একটা ওই টোটাল সরলার্থের ব্যাপারটা ওগুলো এখন আর আসে না, হ্যাঁ, কিন্তু কবিতার ক্ষেত্রে আসে না বলা যাবে না, কারণ ভাববস্তু অনেক সময় লিখতে দিতেও পারে। তবে তোমাদের বলবো যে টোটাল কোশ্চেনটা ছাড়া যদি কোনো ভাঙা প্রশ্ন থাকে, যেমন এই যে পার্ট করা থাকবে, যদি কোনো ভাঙা প্রশ্ন থাকে তাহলে সেই ভাঙা প্রশ্নের উত্তরটা লিখবে, কারণ সেখানে কিন্তু লেখাটা তোমার সুবিধা হয়ে যায়, নম্বরটা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়ে যায়। কবিতার ক্ষেত্রে দেখো, আমরা একটা কথা সবসময় বলি যে গত বছর যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা এবার আর করো না। তো এটা কিন্তু একেবারে সত্যি এরকম হবে এটা কিন্তু হয় না, কারণ কোশ্চেন কিন্তু কখনো কখনো রিপিট হয়েও যেতে পারে। যেমন গত বছরই একটা প্রশ্ন এসছে যেটা আগের বছরও এসেছিল। তাই তোমরা কিন্তু ওভাবে করবে না। তবে এটা ঠিক যে গত বছর যেগুলো আসেনি সেই ধরনের সেই যে কবিতা বা সেই যে গদ্য সেগুলো থেকে বড় প্রশ্ন হিসেবে আমরা একটু তৈরি থাকব। যেমন আফ্রিকা কবিতা, যেমন প্রলয় উল্লাস কবিতা, এক্ষেত্রে আমি বলবো প্রলয় উল্লাস কবিতার থেকে আফ্রিকা কবিতার উত্তর লেখাটা কিন্তু একটু সহজ হবে। অর্থাৎ কোশ্চেনটা তোমরা সিলেক্ট করবে, কোশ্চেনটা তোমরা কিন্তু 15 মিনিট আগে পেয়ে যাবে। তোমাদের যে সময় পরীক্ষা শুরু হচ্ছে তার 15 মিনিট আগে তোমাদের প্রশ্নপত্র হাতে দেবে, ঠিক আছে? আর খাতা তোমরা 5-7 মিনিট আগে পাবে। ধরো 11টায় যদি পরীক্ষা শুরু হয় তাহলে 11:15টায় তোমাদের কোশ্চেন তোমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তখন ওই প্রশ্নটা খুব ভালো মতো দেখবে, যে প্রশ্নগুলো তোমার খুব সুবিধাজনক বলে মনে হচ্ছে সেই প্রশ্নগুলোতে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে। কারণ কবিতার একটা বড় প্রশ্ন লিখতে হয়, একটা ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন বলতে 3 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরের প্রশ্ন কিন্তু ভাগ থাকতে পারে, 1+2 থাকতে পারে, আবার টোটাল 3ও থাকতে পারে। আবার 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও তাই, 1+2+2 থাকতে পারে, আবার 2+3 থাকতে পারে, আবার টোটাল 5ও থাকতে পারে। স্যার এবার আরেকটি প্রশ্ন ব্যাকরণ নিয়ে আসি, কারণ ব্যাকরণ একটি বড় পাঠ, বড় বিষয়, এবং ব্যাকরণে অনেকেই হুঁচট খায়। একদম একদম একদম। এই ব্যাকরণটা কিন্তু তোমাদেরকে খুব যত্ন করে করতে হবে, কারণ ব্যাকরণে 9 করে 16টা নম্বর আছে, কিন্তু 16। এমসিকিউতে 1-এর 10 থেকে 1-এর 17 পর্যন্ত 7খানা নম্বর আছে, প্রশ্ন আছে 8খানা। আবার এসএকিউতেও কিন্তু ওই যে 2-এর 4-এর দাগে এসএকিউ, সেখানেও কিন্তু 8খানা প্রশ্ন আছে। তাহলে 8 আর 8 16টা প্রশ্ন, এবং 16টাই তুমি নম্বর পেতে পারো, 16 নম্বরই তুমি পেতে পারো। এখানে বলি ওখানে 2-এর 4 দাগ নম্বর হচ্ছে 2-এর 4। এবার 2-এর 4-এর 1, 2-এর 4-এর 2, 2-এর 4-এর 3, এইভাবে 2-এর 4-এর 10খানা প্রশ্ন থাকে ব্যাকরণে। 10টা প্রশ্ন থাকে, তুমি কিন্তু 8টা প্রশ্নের উত্তর করবে, মানে 8টা প্রশ্ন তোমাকে করতে হবে, অ্যাটেম্প্ট করতে হবে। হ্যাঁ। এবার না একটু চুপি চুপি তোমাদের একটা কথা বলে দিই, কারণ তুমি 10টা প্রশ্নও লিখে দিতে পারো। এটা কিন্তু আস্তে আস্তে বললাম, 10টা প্রশ্নও লিখে দিতে পারো। কেন লিখে দিতে পারো? যদি কোনো একটা প্রশ্ন মাঝখান থেকে ভুল হয় তাহলে ওই নম্বরটা তুমি কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু সাধারণ, অর্থাৎ যারা একটু দুর্বল ধরনের ছাত্র আছো তাদের আমি বললাম, ভালোরা তো পরপর পরপর সব করে যাবে, ভালোরা তো পারবেই। একটু যারা দুর্বল আছো তারাও কিন্তু সময় পেলে ওই, কিন্তু এটা একটা কথা, একটু পর পর করবে। মানে এখানে 2টো করলে 2টো পাতা বাদ দিয়ে গিয়ে 2টো করলে, ওটা করলে যারা পরীক্ষক তাদের একটু বিরক্ত হন, তারা খাতা দেখবেন ঠিকই কিন্তু একটু অসুবিধা হয়, তাই পরপর পরপর করে যাবে। আর ব্যাকরণে আর একটা জিনিস বলি তোমাকে, দেখো তোমাদের অনেক সময় কি করে, ধরো আমি একটা সহজ কথা বলছি, বনে বনে ফুল ফুটেছে, খুব ছোট্ট একটা বাক্য লিখলাম, খুব ছোট্ট একটা বাক্য লিখলাম। এবার এখানে তোমাকে দাগ দেওয়া আছে এবং তোমাকে বলছে যে চিহ্নিত অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। তখন তোমরা করবে কি, দেখো তোমরা এই পুরো বাক্যটা লিখবে না। আমরা খাতা দেখতে গিয়ে দেখি অনেকে পুরো বাক্যগুলো লেখে,
তোমাদের সময় নষ্ট হবে, তোমরা এগুলো করবে না। তুমি জাস্ট করবে কি, এই যে দাগ নম্বরটা দিলে, দাগ নম্বরের নিচে এইটা, দাগ নম্বরের পাশে তুমি এটা লিখলে, বনে লিখলে, এইবার লিখে দাও যে এটা কি কারক, অধিকরণ কারক। অধিকরণ কারকে কি, এ, বন এ, এ বিভক্তি। তাহলে শুধু তুমি লেখো অধিকরণ কারকে, অধিকরণ কারকে এ বিভক্তি, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এইটা একটা। আর একটা জিনিস, অনেক সময় তোমাদের বলে যে একটি বাক্য লিখে তাতে, ধরো এইরকমই তোমাকে বলল যে একটা তৎপুরুষ সমাসের উদাহরণ দাও, একটা বাক্য লিখে তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। তুমি লিখছো যে রাজবাড়িতে, রাজবাড়িতে সবাই যাচ্ছে, আমি একটা সহজ কথা বললাম। তাহলে তোমাকে কি করতে হবে, বাক্যটা তুমি লিখলে, লিখে তুমি বলছো এটাই উদাহরণ, এটা কিন্তু নম্বর পাবে না। কি করতে হবে, তোমাকে রাজবাড়িতে নিচে আন্ডারলাইন করতে হবে, রাজবাড়ির নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে এই যে এইবার এই রাজবাড়ি যদি সমাস করতে হয়, রাজার বাড়ি লিখলে, রাজবাড়ি রাজার বাড়ি লিখলে, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এইভাবে, অর্থাৎ তুমি যে অ্যান্সারটা দেখাচ্ছ সেই অ্যান্সারটা কিন্তু একটু আন্ডারলাইন করে দেবে, নাহলে পুরো পুরো বাক্যটা তো আর উত্তর না, উত্তরটা হচ্ছে এইটুকখানি। এটা কিন্তু তোমাকে একটু মন দিয়ে করে নিতে হবে। আর একটা জিনিস আমি একটু বলি, একটু খাতাটা সম্পর্কে একটু বললে পরে মনে হয় ভালো হবে, কারণ একদম জীবনের প্রথম পরীক্ষা তো, তাই খাতা সম্পর্কে একটা ভয় ভীতি থাকে। আমি একটুখানি বলি, একটুখানি তোমরা একটু একটু দেখো। ধরো এই যে খাতা, এই যে খাতা, এই খাতাটা, এই খাতাটা, আসুন আসুন আসুন, হ্যাঁ, ভেতরে আসুন। এই খাতাটা দেখো, প্রথমে ওপরে লেখা থাকবে কি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, একদম এরকম গোল করে লেখা আছে, ঠিক আছে। আর তার নিচে নিচেই দেখবে সাবজেক্ট, নেম, রোল, নং, সাবজেক্ট, নেম, রোল, নং। তাহলে সাবজেক্টের জায়গায় যেদিন যে পরীক্ষা সেটা লিখতে পারো। শোনো, বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা ছাড়া সবগুলোতে তো তুমি বাংলায় লিখবে, আর যার যেমন কেউ উর্দুতে, যার যে ভাষাটা সেটাতে লিখবে। এটাতে ইংরেজিতেই লিখতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। একটা প্রশ্ন, এটা আমি জানি সবাই এই প্রশ্নের উত্তর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে সমস্ত স্টুডেন্ট, ভালো দুর্বল সমস্ত স্টুডেন্ট। কোন কোন চ্যাপ্টার পড়বে, কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ বাংলা পরীক্ষায়? ব্যাকরণটা হয়তো নয়, ব্যাকরণে সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোন গদ্য, কোন পদ্য, আর প্রবন্ধ এবং নাটক তো একটি করেই রয়েছে, তাই সেটাতে আর কোনো ইদারর নেই। কোন কোনগুলো রচনা, কোন কোনগুলো পড়লে কাজে দেবে? ঠিক আছে, আমি ছোট্ট করে তোমাদের, যদিও আপনাদের বলে দিই যে এই গোটা বিষয়টি উনি কেন, স্বয়ং কোনো স্কুলের প্রধান শিক্ষকও বলতে পারবেন না, কারণ একমাত্র কাউন্সিলই জানে কোনটা ইম্পর্টেন্ট, কাউন্সিল পেপার সেট করেছে। তবুও এটা একটা সাজেশন, এটা একটা গ্যাম্বল সাজেশন যে এগুলো পড়ে গেলে হয়তো ভালো হবে, কিন্তু আবার বিধিবদ্ধ সতর্কীকরণ, শুধু এটা পড়ে গেলেই যে পরীক্ষা ভালো হবে এমন ভাবার কোনো কারণ নেই। পড়বেন সবটাই, কিন্তু তাও এটা একটা এক্সপার্ট সাজেশন। একদম সঠিক কথা বলেছো। দেখো, এবছরে মাধ্যমিকের যে কবিতার থেকে বড় প্রশ্নগুলো হিসেবে যেটা খুব ইম্পর্টেন্ট, কবিতার থেকে আফ্রিকা কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, প্রলয় উল্লাস কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, অস্ত্রের বিরুদ্ধে গান, আমি তো বলবো আফ্রিকা এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটোর মধ্য থেকে হয়তোবা প্রশ্ন আসতেই পারে। এসে গেছে বলতে পারবো না, কারণ আমরা এগুলো বলতে পারি না। আফ্রিকা এবং অস্ত্রের বিরুদ্ধে গান বড় প্রশ্ন হিসেবে। ঠিক একই রকম গল্পের ক্ষেত্রেও দেখো, অদল বদল এবং নদীর বিদ্রোহ, মনে হচ্ছে এই দুটোর মধ্য থেকে তোমরা পেয়ে যাবে জ্ঞানচক্ষু, অদল বদল, নদীর বিদ্রোহ। আর রচনা তোমরা জানো, প্রতিবেদন এবং আরেকটা থাকে সংলাপ, এর মধ্যে থেকে অর থাকবে। এক্ষেত্রে কিন্তু আমার মতে প্রতিবেদনটা লেখা একটু সহজ, আর কারণ সংলাপ লিখতে গেলে অনেকটা লেন্দি হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু সময়টা অনেকটা খেয়ে যাবে। বেশ, অর্থাৎ কোথাও এক স্যার মাস্টারমশাই তিনি রামকৃষ্ণ মিশনে পড়ান এবং আজ খুব সুন্দরভাবে আপনাদের যে দিল, আমাদের পড়ুয়া বন্ধুদের যে সাজেশন দিল, সেই সাজেশনে একটা জিনিস খুব স্পষ্ট, যে কোন চ্যাপ্টার আসবে, কোন টপিক আসবে, সেটা
আমরা বলতে পারি না, বলতে পারবো না, কারণ আমরা নিজেরাই জানি না, আমরা আপনাদের মতোই ক্লুলেস। এটা একমাত্র বিজ্ঞানের ওপর রচনা, এগুলো সব সাজেশন, এগুলো সব হচ্ছে আমাদের মনে হয় যেটা হলেও হতে পারে, কিন্তু আদতে সবটা পড়ে যাবেন, ভালো করে পরীক্ষা দেবেন, টেনশন নেবেন না, জীবনের প্রথম বড় পরীক্ষা, ভালো করে লড়ুন, নিশ্চয়ই ফল ভালো হবে। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন।